প্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, ব্যবসা বাণিজ্যের যে প্রসঙ্গ এবং আবাসন শিল্পের যে খাত এবং এই দুটি বিষয়ে মানুষের যে আগ্রহ, সে আগ্রহের প্রসঙ্গ ধরে ব্যাংকগুলো বা আর্থিক প্রতিষ্ঠানগুলো কিন্তু নানাভাবে এখানে ভূমিকা রাখছে, নানাভাবে সহযোগিতা তারা রাখছে। সেই প্রসঙ্গগুলো, সহযোগিতার যে প্রসঙ্গগুলো কিংবা এই বিষয়ে যে ভাবনাগুলো এবং যে ভূমিকাগুলো এই দুইটি সেক্টরে যারা উদ্যোক্তা হিসাবে অথবা মূল দায়িত্ব পালন করেন, তারা ব্যাংকগুলোর কাছ থেকে যে ধরনের ভূমিকা অথবা সহযোগিতা প্রত্যাশা করেন, সেটি তারা কতটা পাচ্ছেন, এই জায়গাতে কোনো ঘাটতি থেকে যাচ্ছে কিনা, সেই ঘাটতি থাকলে সেটি আমাদের নীতিগতভাবে সেটি উত্তরণের উপায়গুলো কি হতে পারে, সেই প্রসঙ্গগুলো আজকের আলোচনায় নিয়ে আসতে চাই। পাশাপাশি খুব সেবার যে ধরন, সেটিকে খুব সহজ করা এবং যারা উদ্যোক্তা বলুন অথবা এই দুই ব্যবসা বাণিজ্য এবং আবাসন শিল্পের যারা উদ্যোক্তা অথবা মূল পরিকল্পনায় যারা আছেন, তারা কিভাবে সহযোগিতার যে কাঠামোকে নির্ধারণ করতে চান এবং যারা ক্লায়েন্ট আছেন, যারা সুবিধাভোগী হতে চান, তারাও বা এই সহযোগিতাকে কিভাবে পেলে এই দুটি সেক্টরকে বা এই দুটি ক্ষেত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে ধরনের সহযোগিতা এবং অনুকূল পরিবেশের প্রয়োজন হয়, সেই পরিবেশগুলো কিভাবে নিশ্চিত করা যায়, এই প্রসঙ্গগুলোকে সামনে রেখেই আজকের আলোচনাটি করতে চাই। তারই প্রেক্ষাপটে আলোচনার শিরোনাম ব্যবসা বাণিজ্য ও আবাসন শিল্পে ব্যাংকের ভূমিকা। এ বিষয়ে আলোচনা করার জন্য একজন বরেণ্য ব্যক্তি আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন। আসুন আলোচনা শুরু করার আগে তার সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন বিটিআই এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক, প্রকৌশলী ও নগর পরিকল্পনাবিদ এফআর খান। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমরা এই প্রসঙ্গ দিয়েই বা এই প্রশ্ন দিয়ে আলোচনাটি শুরু করতে চাই এফআর খান। সেটি হচ্ছে যে আমাদের দেশে ব্যাংকগুলো বা আর্থিক প্রতিষ্ঠানগুলো ব্যবসা বাণিজ্য এবং আবাসন শিল্পে যে ধরনের ভূমিকাগুলো বা যে সহযোগিতা তারা করে থাকে, সেটি আপনাদের জায়গা থেকে কিভাবে দেখেন, অর্থাৎ যথেষ্ট কিনা এই সহযোগিতা বা ভূমিকার প্রসঙ্গগুলো? আমি একটু আগে ফিরে যেতে চাই। জি প্লিজ। প্রথম দিকে তো যখন ধরেন এই ব্যবসাটা আরম্ভ হয়েছিল, আমরা 40 বছর প্লাস এই ব্যবসার সঙ্গে জড়িত এবং ডাইরেক্টলি। তো প্রথম দিকে যেটা ছিল সেটা হলো যে ডেভেলপারদের ব্যাংকরা ফিনান্সিয়ালি সাহায্য করছে কিনা টু ডেভেলপ দ্য প্রজেক্ট। হ্যাঁ, তো সেটা এখন নতুন কোম্পানিগুলির জন্য হয়তো প্রযোজ্য, বাট স্টাবলিশ কোম্পানির জন্য ওই জিনিসটা এখন অনেকখানি কমে এসেছে, অলমোস্ট নাই, এরকমও হয়ে গেছে। আমাদের নিজেদের ইকুইটি কিংবা আমাদের মতো যারা আছে তারা নিজেদের ইকুইটি দিয়ে করেন, বিকজ তাতে করে কস্ট অফ ক্যাপিটালটা অনেক কমে আসে এবং প্রোডাক্টের দামও কমে যায়। ফোকাস হচ্ছে এখন যারা আমাদের কাস্টমার, যারা কিনছেন আমাদের কাছ থেকে, ওনাদের জন্য তো একবারে এত টাকা দেওয়া ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। এবং সারা পৃথিবীতেই এটা আমরা ছোটোকালেও যে শুনতাম যে অমুক জায়গায় গেল, নর্থ আমেরিকায় কিংবা ইংল্যান্ডে গিয়ে 1 বছরের ভিতরে বাড়ি কিনে ফেললো। বাট কীভাবে কিনতো? বিকজ ওই আর্থিক প্রতিষ্ঠানে অ্যাকচুয়ালি বাকি টাকাটা দিয়ে দিচ্ছে। ওনারা কিসের উপরে ভিত্তি করে দেন? দুটা জিনিসের উপরে। একটা হলো যেই পরিমাণ লোনটা দেবেন আমাদের কাস্টমারদের, তার কি ওই লোনটাকে যদি উনি ডিফল্ট হয়ে যান এবং একেবারে লিকুইডিফাই করে ফেলতে হয়, লোন কল ব্যাক করতে হয়, তাহলে কি ওটা উদ্ধার করা যাবে কিনা, যাতে ব্যাংকের কোনো অসুবিধা না হয়। আর একটা হচ্ছে যে প্রতি মাসে, যেটাকে আমরা ইএমআই বলি, ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট, প্রতি মাসের সেই কিস্তিটা উনি সময় মতো দিতে পারবেন। হ্যাঁ, পার্টিকুলারলি আমাদের মতো উন্নয়নশীল দেশে যখন মানুষের একটা এখনো অনেকের ভিতরে রয়ে গেছে যে আচ্ছা দেবো, তো একটা প্রোক্রাস্টিনেশনের একটা অ্যাটিটিউড রয়েছে। তো এখানে ব্যাংকের কিংবা ফিনান্সিয়াল ইনস্টিটিউটের দায়িত্ব হচ্ছে দুটো জিনিস করা। একটা হলো আপনার রিয়েল ইনকাম কি, আমি খুব ওপেনলি বলছি আর কি, যে ট্যাক্স রিটার্ন কিংবা আপনি যা দেখাচ্ছেন সেখানে দেখি কিন্তু আপনার রিয়েল ইনকাম কিংবা আমার রিয়েল ইনকাম জানা ইটস লিটল ডিফিকাল্ট ফর দ্য ব্যাংক। বাট যারা উপায় আছে অফকোর্স, ধরেন আপনার পৈতৃক কোনো সম্পত্তি আছে, সেখান থেকে আপনি বাড়ি ভাড়া পান, এবং ফিজিক্যালি সার্ভে করেও করা হয়। যারা যেসব ব্যাংক এগিয়ে আছে এইসব ব্যাপারে, তারা কিন্তু একটা টোটাল সার্ভে করে ওই ব্যক্তির উপরে, করে তারা ডিটারমাইন করে যে হ্যাঁ ওনার নেচারও এরকম, উনি ডিফল্ট কেস না কোনো ব্যাপারেই কিংবা খুবই কম, এবং ওনার এই ইয়েটা সামর্থ্যটাও আছে।
এই জায়গাটায় এখনো বেশিরভাগ ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানের কিছুটা গ্যাপ রয়ে গেছে, ওনারা ওই ডিটেলে যেতে চান না। আমরা এটাকে ত্বরান্বিত করার জন্য অনেক ব্যাংকের সঙ্গে চুক্তি করে নিয়েছি যে ভাই আমরাই আপনাকে এটা বের করে দেবো, সো দ্যাট আওয়ার ক্লায়েন্টস গো ইন এ ওয়ান স্টপ সার্ভিস, এবং কাজটি যাতে খুব দ্রুত হয়। সো আমরা যেটা করি কিংবা আমাদের মতো কোম্পানি যারা আছে তারা যেটা করে, তারা আগের থেকেই কিছু কিছু আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে ওই প্রজেক্টটাকে অ্যাপ্রুভ করিয়ে রাখে। তার মানে কাগজপত্রের যে প্রাথমিক যে রিভিউ সেটাও আপনারা তো অনেক ক্ষেত্রে করে দেন? পুরোপুরি করে দিই, পুরোপুরি করে দেন, পুরোপুরি করে দেয়। এবং কিছু কিছু রিভিউর ক্ষেত্রে আপনার মানে ইউ হ্যাভ টু বি মোর, ওয়ান হ্যাজ টু বি ওয়ান প্র্যাকটিক্যাল, তাই না? আপনি একেবারে 1905 সনের থেকে কাগজ চেয়ে বসলেন, হ্যাঁ ব্রিটিশ আমলে কি হয়েছিল না হয়েছিল দরকার নেই, এত কিছু তো দরকার। অ্যাবসলিউটলি, মানে যেহেতু অলরেডি আমাদের ঢাকা সিটি জরিপ যেটা হয়ে গেছে এবং তার আগেও RSS এ আছেই, কিন্তু একটা সাম কাইন্ড অফ গ্যাপ রয়ে গেছে এখনো। সো সেই গ্যাপটা আসলে কি? আপনি একটা ওয়ান্টিং লিস্ট দিলেন, ধরেন তার ভিতরে 20টা আইটেম আছে, এই কাগজ দরকার। এখন রাজুক থেকে আপনাকে, আমি রাজুকের কথা বলছি, এখন যে কোনো ইয়ে থেকেই হতে পারে, গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে অ্যালটমেন্ট লেটার দেওয়ার পর ধরেন ছোট খুব এতটুকু কাগজ একটা পজিশন লেটার দেয় যে আপনার জমিটা ওখানে এরকম, এই বুঝিয়ে দেওয়া হলো। তো ওভার দ্য ইয়ার্স 30 বছর কারো 20 বছর আগে নিয়েছে, ওটা হারিয়ে ফেলে কিংবা কোথায় রেখেছে খুঁজে পাচ্ছে না। ওই রাজুকের ফাইলে কিন্তু ওটা আছে, কিংবা মিনিস্ট্রি ফাইলে কিন্তু ওটা আছে। সো ওইটার কপি দিয়ে দিলেই সাফিসিয়েন্ট, কিন্তু অথেন্টিকেটেড কপি। কখনো কখনো এই কাজগুলোর মধ্যে দিয়ে ব্যক্তি কিন্তু প্রক্রিয়াগত জটিলতার মধ্যেও পড়ে যায় বলি, তখন সে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। এবার এই আলোচনার সূত্র ধরে আমরা একটা প্রশ্ন রেখে বিরতিতে যেতে চাই, ফিরে এসে শুনবো। সেটি হচ্ছে যে শহরে একজন ব্যক্তির বা একটি পরিবারের একটা স্থায়ী ঠিকানার যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গের সূত্র ধরে যারা এই আবাসন শিল্পগুলো নিয়ে আপনারা যারা কাজ করছেন, তাদের সাথে ব্যাংকগুলোর যে ভূমিকা, বিশেষ করে ঋণের যে প্রসঙ্গটা, সেই প্রসঙ্গ নিয়ে নানাভাবে আপনাদের সাথে ব্যাংকগুলোর আলোচনা হয়, নীতিগতভাবে সেই আলোচনা হচ্ছে। সেই আলোচনাকে সূত্র ধরে বা সেই নীতিকে সামনে রেখে এই ঋণের প্রসঙ্গকে সহজ করে নিয়ে আসার ক্ষেত্রে আপনাদের পক্ষ থেকে ব্যাংকগুলোর কাছে যে প্রস্তাব থাকে, তাতে ব্যাংকগুলো কতটা সায় দেয় বা কি অবস্থা সেখানে বিরাজ করছে বা তাদের বক্তব্য বা কি, এই প্রশ্নটা আপনার কাছে রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে আমরা শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামিক ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। ছোট্ট বিরতি শেষে আবারও ফিরছি, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানের। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। যে বিষয়টি নিয়ে আজকের আলোচনা, ব্যবসা বাণিজ্য আবাসন শিল্পে ব্যাংকের ভূমিকা, সম্মানিত আলোচক হিসেবে আছেন নগর পরিকল্পনাবিদ এফআর খান। এফআর খান, যে প্রশ্নটি রেখে যাও আপনার আলোচনার সূত্র ধরে, যে ব্যাংকগুলোর কাছে যে প্রস্তাব ঋণের প্রসঙ্গে, গ্রাহককে এই সুবিধা দেওয়ার প্রসঙ্গে, সেক্ষেত্রে ব্যাংকগুলো তো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা কাজ করে, কিন্তু যখন আপনারা সাথে থাকেন তখন তো নিশ্চয়ই ব্যাংকের একটা ভরসা থাকার কথা। সেই আপনাদের উপরেও বা ব্যাংক কতটা ভরসা করতে পারে? অফকোর্স আমাদের উপরে যতখানি বেশি ভরসা করতে পারবে এবং আমরা সেটাকে যদি প্রমাণ করতে পারি যে হ্যাঁ ভরসা করার মতো আমাদের সেই স্কিল এবং সেই কম্পিটেন্স আছে, তাহলেই তারা তো ভরসা করবে। সো ওভার দ্য ইয়ার্স বেটার কোম্পানিজ যারা আমরা বলি আর কি, এটা বলতে কোনো অসুবিধা নেই, তাদের উপরে ব্যাংকের ভরসা চলে আসে। বিকজ আমরা রিকমেন্ডেড না, আমরা সেমি অ্যাপ্রুভড অবস্থায় যেই ক্লায়েন্টকে পাঠাই, যে কাস্টমারকে পাঠাই ব্যাংকের কাছে, একবার ব্যাংকের কাছেও পাঠাতে হয় না, ব্যাংকই লোক পাঠিয়ে দেয় আমাদের অফিসে। এমন ব্যাংকও আছে যারা আমাদের অফিসেই বসে, ওয়ান স্টপ সার্ভিসের মতো, এবং তারা ওখান থেকে আমরা অ্যাসেস করে দেওয়ার পর বলে দিই যে হ্যাঁ এনাকে দেওয়া যেতে পারে। ওনারা খালি ফাইনাল অ্যাসেসমেন্ট দেখে নেয়। আপনি তো আজকাল দিন যত আসছে, ইউ আর লুকিং ফর ওয়ান স্টপ সার্ভিস। এরপরে তো রোবোটিক আরও যুগ চলে আসবে যখন কোনো মানুষের কাছেই যেতে হবে না। আর ব্যাংকের জন্য সহজ করার জন্য একটা প্রসেস হলো, সেটা হলো যে আপনি যে ব্যাংক, আপনি যে লোন দিয়ে দেবেন, কিসের উপরে ভিত্তি করে দেবেন? আপনার নামে তো জমি অ্যাপার্টমেন্ট রেজিস্ট্রেশন হয় নাই। আবার যিনি দিচ্ছেন উনি টাকা কোথা থেকে দেবেন? উনি না দিলে পরে তো আমরা রেজিস্ট্রেশন করে দেবো না। 80% পর্যন্ত লোন হয় অনেক সময়। সো কোনটা মানে এগ আর হেন, কোনটা আগে আসবে, চিকেন আর এগ? সেটার জন্য একটা ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট করা হয়, তিনটা পার্টি, ডেভেলপার, ব্যাংক অ্যান্ড দ্য কাস্টমার। ডেভেলপারের দায়িত্ব থাকে যে ওয়ান্স দ্য লোন ইজ অ্যাপ্রুভড,
ডেভেলপারের দায়িত্ব হচ্ছে ওটাকে রেজিস্ট্রেশন করে ওই রেজিস্ট্রেশনটা মর্টগেজ করে দেওয়া ব্যাংকের কাছে এবং সময়মতো হ্যান্ড ওভার করা যেই সময় দেওয়া থাকে। আর কাস্টমার যিনি, ওনার দায়িত্ব অফকোর্স মেইন, বিকজ উনি তো লোনটা দিচ্ছেন। সো ওনার দায়িত্ব হচ্ছে লোন পাওয়ার পর, অ্যাপার্টমেন্ট বুঝে পাওয়ার পর উনি ব্যাংকের শিডিউল অনুযায়ী টাইম মতো ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্টগুলি পরিশোধ করা, কিস্তির টাকাগুলি। তো আমরা আরেকটা সেল চালু করেছি যাকে যেখানে ব্যক্তিকে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট করার উপরে কিছু কাউন্সেলিং করা হয়। বিকজ মানুষেরই একটা টেন্ডেন্সি থাকে যে হাতে টাকা আসলে শখের জিনিস কিংবা একটু যে জিনিসটা কিনলে পরে মানুষের মন ভালো হয় ওটার দিকে চলে যায়। বাট আপনাকে তো রেস্ট্রেইন করতে হবে, যেটা আমার যেগুলি একেবারে দায়িত্ব এইগুলো আগে দিয়ে নেই, তারপরে আমার হাতে যা আছে সেটা দিয়ে আমি যা করলাম না করলাম। মানে থিওরিটিক্যালি আপনার ইউকে এক্সাম্পল যদি আমি ধরি, তাদের অনুযায়ী, রিসার্চ অনুযায়ী, যে একজনের যা ইনকাম তার 1/3 বেশি হাউজিংয়ে খরচ করার উচিত আর কি। 1 লাখ টাকা ইনকাম হলে 33,000 টাকা খরচ করা উচিত, 3 ভাগের 1 ভাগ। 3 ভাগের 1 ভাগ। আচ্ছা, সেটাকে আবার বলেছে যে হাইয়েস্ট এটা হাফ পর্যন্ত যেতে পারে, মানে 50,000 টাকা পর্যন্ত আপনার কিস্তির টাকা শোধ হতে পারে। এর বেশি গেলে পরে ইট বিকামস স্ট্রেন, তখন আপনি ওই ব্যক্তির জন্য একটা ঝুঁকি তৈরি হয়, ঝুঁকি তৈরি হয়ে যায়। এবং আপনার লাইফস্টাইল যখন সীমিত করতে হবে মানে আর্থিক ক্ষেত্রে, তখনই কিন্তু আপনার জীবনে একটা অশান্তি তৈরি হবে। তো এই হিসাবটা ওই ক্লায়েন্টকে আমরা বুঝিয়ে দিই যে দেখেন, আপনি বড় একটু ছোট ফ্ল্যাট নেন, কিন্তু আপনার কিস্তিটা যেন আপনার আওতার মধ্যে থাকে। শুধু ফ্ল্যাট তো কিনলেই হবে না, সেখানে রক্ষণাবেক্ষণ বা মেনটেন করাও তো একটা বড় প্রসঙ্গ। জি জি জি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি মোর ইম্পর্টেন্ট দ্যান বাইং, আমি মনে করি। যে কোনো জিনিসের জন্যই প্রযোজ্য, অ্যাপার্টমেন্টের জন্য কিংবা বালির জন্য তো আরও বেশি প্রযোজ্য। তো সেটার জন্য আমরা প্রথম 1 বছর ফ্রি সার্ভিস দিই, আর তারপরে 3 বছর অন পেমেন্ট বেসিসে, কিন্তু ওটা নিতেই হবে, এটা আগে লেখা থাকে যে কেনার সময় দিস ইজ কম্পালসারি, ডিডে লেখা থাকে, এবং ওইটার জন্য কি কস্ট আসবে সেটা বলে দেওয়া থাকে। সো আপনি অলরেডি জানেন যে আগামী 3 বছর আমার মান্থলি এই পেমেন্টটাও করতে হবে ফর মেনটেন্যান্স অফ দ্য বিল্ডিং অ্যান্ড অফ মাই অ্যাপার্টমেন্ট। পার্টিকুলারলি ইউরোপে আপনি দেখেন যে অনেক পুরানো বিল্ডিং আছে, পুরানো অ্যাপার্টমেন্ট আছে, পুরানো হোটেল আছে, সেখানে থাকতে আরও মানুষ ভালোবাসে, বাট মেনটেন্যান্স ইজ সো নাইসলি ডান। এবং সেই পুরানো মানে তার একটা হিস্ট্রি আছে, মানে সেই যে প্রসঙ্গ। এবং আরো একটা বিরতিতে যাবে পারখান, এখানে এই প্রশ্নটি রেখে যায় যে এই বিষয়গুলো নিয়ে আপনি বা আপনার মতো যারা কাজ করছেন, নানাভাবে এই ধরনের পরিস্থিতিগুলোকে মোকাবেলা করতে হয়। যে বাংলাদেশে আসলে আমাদের মানুষের যে সংখ্যা, কিংবা শহরে বা বড় শহরগুলোতে যে একটি স্থায়ী একটা ঠিকানা তৈরি করা, সেই প্রসঙ্গ ধরে বা এই মানুষকে এই সুযোগ দেওয়ার সূত্র ধরে যে কাজ করছে আমাদের ডেভেলপার কোম্পানিগুলো, অনেকের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন সময় নানা ধরনের অভিযোগ আছে, গণমাধ্যমে সেই অভিযোগগুলো প্রচার বা প্রকাশিত হচ্ছে। এখন প্রশ্ন হলো যে আমাদের মতো দেশে আমার গ্রাহকের যে সংখ্যা, তাতে কি পরিমাণ ডেভেলপার কোম্পানি থাকলে সেটি আসলে আমার দেশের সাথে সেটি একটা মিল থাকে বা সাযুজ্য বজায় থাকে, এবং এক্ষেত্রে যে অভিযোগগুলো আসে সেই অভিযোগগুলো নিরসনের উপায় বা কী হতে পারে, সেক্ষেত্রে আপনার পরামর্শ শুনবো, তবে বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের সাপ্তাহিক আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। ছোট্ট বিরতির শেষে আবারও ফিরছি, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানের সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। যে বিষয়টি নিয়ে আজকে এফআর খানের সাথে আলোচনা, যে ব্যবসা বাণিজ্য আবাসন শিল্পে ব্যাংক কী ভূমিকা রাখতে পারে, এবং এই ভূমিকার সূত্র ধরে নানা প্রসঙ্গগুলো নিয়ে আমরা আলোচনা করছি। যে প্রশ্নটি এফআর খান আপনার কাছে রেখে যাওয়া, যে কোনো ডেভেলপার কোম্পানির বিরুদ্ধে আমরা নানা ধরনের অভিযোগ দেখি, সেই অভিযোগগুলো গণমাধ্যমে আসে, সেই অভিযোগের সাথে তো আসলে গ্রাহকের সাথে ডেভেলপার কোম্পানিগুলোর একটা আস্থা অনাস্থার প্রসঙ্গ জড়িত, এবং এই অভিযোগগুলো কিভাবে আসলে নিরসন করা যায় বা উত্তরণের উপায় কি? আমাদের ডেভেলপারের সংখ্যা কত তার থেকে অ্যাকচুয়ালি মোর ইম্পর্টেন্ট ইজ যে প্রপার ডেভেলপার কতজন আছেন। রিহাবের সদস্য সংখ্যা হিসাবে 1200 ডেভেলপার, 1200, বাট এর ভিতরে অ্যাকচুয়ালি 12 জন আছে, আমি জাস্ট নাম্বারে বলছি আর কি, যে যারা রিয়েল ডেভেলপার ইন দ্য সেন্স যে যাদের প্রজেক্ট আছে অ্যাটলিস্ট 3টার বেশি আর কি। এরকমও আছে যাদের মোস্টলি প্রজেক্ট নাই, ওনারা ব্যবসায়িক এন্টারপ্রেনার হিসেবে হয়তো আরম্ভ করেছিলেন, মেম্বার হয়েছেন, তারপরে আর এটা কন্টিনিউ করেননি। এখন যারা কন্টিনিউ করছেন
আমাদের কোম্পানি বলে না, বাট বিটিআই ইজ ওয়ান অফ দ্য কোম্পানি যার আর কোনো ব্যবসা নেই। উই হ্যাভ টু স্টিক টু দিস ব্যবসা অনলি। একজন এন্টারপ্রেনার কিন্তু উনি যে ওইটার এক্সপার্ট কিংবা প্রফেশনাল হতে হবে এরকম কোনো কথা নেই। আমাদের এখানে এন্টারপ্রেনারও প্রফেশনালও দুটোই একই যারা উদ্যোক্তা তারা, উইচ ইজ ভেরি গুড। আরও আছে এরকম দু একটা কোম্পানি। এখন অন্য কোম্পানি যারা আছে যারা উদ্যোক্তা, তারা হয়তো উদ্যোক্তা হিসাবেও নতুন আসছেন, হ্যাঁ ভালো কথা, কিন্তু যেটা হয়ে যায় যে ওনারা ফিনান্সিয়াল মিসম্যানেজমেন্ট করে ফেলেন। নটদের যে সবাই ইচ্ছা করে করে, মিসম্যানেজমেন্ট যখন হয়, হাতে টাকা আসলে পরে আমি এই টাকা কিন্তু আমার না, এই টাকা আমি আপনার কাছ থেকে নিয়েছি বাড়ি বানানোর জন্য, এই টাকা এবং ব্যাংকের টাকা মিলে আমি যখন বাড়িটা বানাতে যাচ্ছি, সেখানে যদি আমি ওই টাকা দিয়ে একটা নতুন গাড়ি কিনে ফেললাম আমার নিজের মনের স্বাদ মেটানোর জন্য কিংবা বাইরে একটা নিজের স্ট্যাটাস বাড়ানোর জন্য, এই মনোবৃত্তিটা যতক্ষণ দূর না হবে ততক্ষণ পর্যন্ত এই রং আমি বলবো যে বিজনেসে আসাটা ঠিক না আর কি। তো এটা রিহ্যাব কিছু কিছু এখন অনেক সদস্যপদও ক্যান্সেল করেছে, এবং যারা ক্রেতা কিংবা যারা জমি দেন ডেভেলপ করার জন্য তাদের আমি সবসময় বলি এবং এখনও বলবো যে প্লিজ ট্রেন্ড দেখে নেন। এই কোম্পানিটা কম করে হলেও বেশি করে হলেও তাদের যে কটা করেছে, মানে কোম্পানির হিস্ট্রিটা কি সেটা আগে বোঝার চেষ্টা করেন বা জানার চেষ্টা করেন। তার সঙ্গে যারা কাজ করেছে ক্রেতা কিংবা জমির মালিক হিসাবে, তাদের কাছ থেকে জিজ্ঞেস করে হোয়াট ইজ দেয়ার এক্সপিরিয়েন্স। সো আপনার এটা প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত টোটাল এক্সপিরিয়েন্সটা যাতে মনে রাখার মতো হয়, যে আমি প্রথমে আসছিলাম তখনও এরকম ছিল, এখন খুশি হয়ে যাচ্ছি। বাট হয়ে যায় উল্টাটা আর কি, মোস্ট অফ দ্য মেনি অফ দ্য কেসেসে। তখনই এই বদনাম এবং অসম্মানটা আপনি আলটিমেটলি কি রেখে যাবেন অ্যাজ এ কোম্পানি, অ্যাজ এ ব্যক্তি? আপনি তো আপনার ওই লেগেসিটাই রেখে যাবেন যে হ্যাঁ এটা যা কথা বলেছিল তাই রেখেছে। আরেকটি এই প্রসঙ্গে আপনি যথার্থই বলেছেন, এই প্রসঙ্গে রিহাব আসলে নীতিগতভাবে আর কিছু চিন্তা করতে পারে কিনা? অ্যাকচুয়ালি রিহাব বেশ কিছুদিন বেশ অকার্যকর ছিল। গত বছর ইলেকশন প্রপারলি হয়েছে, এখন আবার রিফর্ম করছে। চিন্তা করার ভিতরে তো অনেক কিছুই রয়ে গেছে, যে মেম্বারশিপটাই এমন কঠিন করতে পারে, কঠিন বলতে যে কমপ্লায়েন্ট, এমন কমপ্লায়েন্ট করতে পারে এবং যারা আছে তাদের ভিতর থেকে আবার ফিল্টার করতে পারে। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন তাহলে নতুন উদ্যোক্তা তার হবে না? অবশ্যই হবে, অবশ্যই সে ওই কন্ডিশন পূরণ করলে সে হবে। কন্ডিশন মানে ওই জায়গাতে কোনো ধরনের যাতে অন্য রাজনৈতিক চাপ থেকে শুরু করে অন্য কোনো চাপ বা সম্পর্কের প্রভাব যাতে কাজে না লাগানো যায়। অ্যাবসলিউটলি না। মানে এই প্রসঙ্গে একটু আমরা একেবারে শেষের দিকে ফারহান, সেটি হচ্ছে যে আপনার তো 42 বছরেরও আরো বেশি অভিজ্ঞতা। সেই প্রসঙ্গে যারা জমি ডেভেলপার কোম্পানিগুলোকে দিতে চান অথবা কোনো গ্রাহক ফ্ল্যাট কিনতে চান, এদের উদ্দেশ্যে কি বলবেন আপনার অভিজ্ঞতার আলোকে? ওনাদের উদ্দেশ্যে আমি সবসময় যা বলে আসি সেটাই বলবো, যে আর্থিক বেনিফিটটাকে পুরোপুরি গুরুত্ব দিয়ে না, দ্যাট ক্যানট বি দ্য অনলি ক্রাইটেরিয়া। এটাই ভুলটা হয়ে যায়, এটা হওয়াটা খুব কোয়াইট স্বাভাবিক। আমি আপনাকে 50 লাখ টাকা দিচ্ছি, আরেকজন আপনাকে 1 কোটি টাকা দিচ্ছে কিংবা 75 লাখ টাকা দিচ্ছে অ্যাজ এ সাইনিং মানি, আপনি কিন্তু ওনার দিকে টিল্ট হয়ে যাবেন, বিকজ টাকা ইজ আমাদের একটা প্রবণতা আছে যেখানে টাকা বেশি সেই মুখী হয়ে যায়। অ্যাবসলিউটলি। কিন্তু ওই টাকাটা দিয়ে যে আপনি বাকি যা পাবেন সেটা কিছুই পেলেন না, কিংবা আপনি 3 বছরে পাওয়ার কথা 15 বছর পরে কিছু একটা পেলেন, সেই লসটা কিন্তু আপনি পূরণ করতে পারছেন না, ইনক্লুডিং দ্য মেন্টাল অ্যাগনি। সো ওনাদের প্রতি আমার অনুরোধ এবং আবেদন যে আপনি আপনার জমি হোক কিংবা ফ্ল্যাট কেনার ব্যাপারে হোক, তার আগে দেখে নেন যে আপনি কি রাইট জায়গায় এসেছেন কিনা। আমরা কেন টয়োটা গাড়ি কিনতে যাই? এত আপনি কার সাথে সম্পৃক্ত হচ্ছেন সেটি দেখে শুনে বুঝে সম্পৃক্ত হন। অ্যাবসলিউটলি। রিলায়েবিলিটি ইজ এ ভেরি বিগ থিং। বিটিআই এর মতো কোম্পানি যারা আছে তারাও সহ বলছি, দে টেক কেয়ার অফ ইউ। 35 বছর আগে কিনছে আমাদের কাছ থেকে, তারপর একটা সামান্য একটা হলো এখনো ছুটে আসে, ফোন করে বলে, আমরা ইমিডিয়েটলি অ্যাড্রেস করি। মানে এটাই হলো সম্পর্ক, অফকোর্স এটাই সম্পর্ক। এবং এই সম্পর্কের সূত্র ধরেই জমির মালিক বলি গ্রাহক বলি, তারা এই সম্পর্ককে গুরুত্ব দিয়েই আসলে ফ্ল্যাট অথবা ডেভেলপার কোম্পানিকে তার জমিতে বাড়ি নির্মাণ করার প্রসঙ্গগুলো ভাববেন। আমরা একেবারে শেষ করব, শেষ লাইনটা শুনবো আপনার কাছ থেকে এই প্রসঙ্গে। জি,
এই প্রসঙ্গে শেষ লাইন হলো যে আপনার আমার সম্মান কিন্তু আমরা কত বড় বাড়িতে থাকি কিংবা কোন এলাকায় থাকি সেটা দিয়ে না, আমাদের মানুষ হিসাবে নিজেদের মর্যাদা হচ্ছে যে আমাদের কমিটমেন্ট আমরা ঠিক রাখি কিনা, মানুষের উপকারে আমরা চেষ্টা করি কিনা, জি, এবং আমরা সুন্দর শৈল্পিকভাবে থাকতে চাই কিনা। এই প্রসঙ্গগুলোই আসলে মূল বিষয়। এবার কারণ অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের আলোচনায় সময় দেওয়ার জন্য এবং আপনার চমৎকার আলোচনার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকের মতো ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।